হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, মানে পার্ট 2তে পড়ছো, তোমাদের যে 8 পেপারটি রয়েছে এবং গ্রুপ এ 8 পেপার গ্রুপ এ যে পেপারটির নাম হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি মেডিভাল ইন্ডিয়া, মানে আদি মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস, এই পেপারটির যে সাজেশান 2023-24, এই সাজেশান নিয়ে আলোচনা করা হবে। দেখো তোমরা এর আগে তোমাদের যে 5, 6, 7, 8, 8B, এই 4টি এবং 7 পেপারের 2টি গ্রুপ আছে, তার সাজেশান আমি আমার চ্যানেলে দিয়েছি এবং টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফ দিয়েছি। তোমরা ভিডিওটি না লক্ষ্য করে তোমরা অনেকেই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করছো, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তা সেই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে আসতে পারে সেগুলোও কিন্তু আমি এখানে মেনশান করেছি, তাই তোমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখা উচিত। তা দেখো গ্রুপ এতে 18 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। তার জন্য তোমরা যেটা করবে, 500 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি আলোচনা করো। এক কথায় ভারতের বৈদেশিক বাণিজ্য। এই প্রশ্নটি এভাবে না এসে ঘুরিয়ে এভাবে দিতে পারে, আদি মধ্যযুগে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে লেখো। এই দুটি প্রশ্নের কিন্তু একই উত্তর, অথবা মানে এখানে একই হবে উত্তর, আলাদা কিছু নয়। তাহলে এক দাগের এই ভারতের বৈদেশিক বাণিজ্যের অথবা সমুদ্র বাণিজ্য দুটো কিন্তু একই দাঁড়ালো। এরপরে দেখো 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, খ্রিস্টীয় 5ম শতকের পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের সম্পর্কে লেখো। আগে বৈদেশিক বাণিজ্য করেছো, এবার করবে অভ্যন্তরীণ বাণিজ্য। এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে দিতে পারে, আদি মধ্যযুগের ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করুন। এই সময়ের বাণিজ্যের বিকাশে গিল্ড বা শ্রেণী ব্যবস্থার অবদানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এক কথা এটা অভ্যন্তরীণ বাণিজ্য। এই 2 দাগ এবং 2 দাগের অথবা দুটোই কিন্তু একই প্রশ্ন, একই উত্তর। মানে এখানে আমি প্রথমেই রেখেছি বৈদেশিক বাণিজ্য আর অভ্যন্তরীণ বাণিজ্য, এখানে মূলত 2টি প্রশ্ন আছে, এক দাগে একটা, 2 দাগে একটা। 3 দাগের প্রশ্নটি দেখে নাও, ভারতের সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন অনুসন্ধান করুন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, ঘুরিয়ে আসতে পারে এইভাবে, দিল্লি সুলতানির অধীনে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করুন। এটা কিভাবে সুলতানি অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে সহায়তা করেছিল। 3-এরও তাই, 3 দাগে যা প্রশ্ন আছে ইকতা ব্যবস্থা আর অথবা দিয়ে যেটা আছে, দুটোরই একই উত্তর, একই প্রশ্ন। 4 দাগে দেখো যে প্রশ্নটি রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের ন্যায়াঙ্কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে বর্ণনা করুন, কিভাবে ব্যাখ্যা করেছেন। এই ন্যায় তার মানেই হচ্ছে এই ন্যায়াঙ্কারা অর্থনীতিটাকে এখানে আলোচনা করতে হবে, দুটোর একই উত্তর। বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বিদেশি পর্যটকরা বিজয়নগরের অবস্থাকে কিভাবে বর্ণনা করেছেন। এখানে বিজয়নগরের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি তার সামাজিক এবং রাজনৈতিক অবস্থাকেও কিন্তু একটু মেনশন করতে হবে। 4 মানে অথবা শেষ প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের কৃষি ও অর্থ ব্যবস্থা বিশ্লেষণ করুন। তো কৃষি ব্যবস্থা বিশ্লেষণ করতে গেলেই এই ন্যায়াঙ্কারা ব্যবস্থাটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে। তাই এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই ন্যায়াঙ্কারা প্রথা, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। 4 দাগে দেখো অথবা দিয়ে 1, 2, 3, এই 3টি প্রশ্ন এখানে রাখা আছে, আর এখানে একটা 4টি প্রশ্ন হলেও কিন্তু এটা একটাই প্রশ্ন, এর উত্তর একটাই। এবার দেখো 5 দাগের প্রশ্নটি দেখে নাও। 5 দাগে রয়েছে, আদি মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন। তারপরে 6 দাগে দেখো, আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এই ভূমিদানের প্রশ্নটি ঘুরিয়ে কিন্তু এভাবেও আসতে পারে, অগ্রহার ব্যবস্থা কাকে বলে। অগ্রহার ব্যবস্থা গড়ে উঠেছিল এই ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে। বাংলার অর্থনীতিতে অগ্রহার ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করেছিল। তাহলে এখানে 6 দাগে কিন্তু 2টি প্রশ্ন আছে, অথবা দিয়ে একটা আছে, কিন্তু দুটোর একই উত্তর। তাই এখানে মূলত 6টা প্রশ্ন রেখেছি। ভূমিদান ব্যবস্থা, আদি মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা, 4 দাগে বিজয়নগরের ন্যায়াঙ্কারা, 3-এ ইকতা ব্যবস্থা, 2-এ অভ্যন্তরীণ বাণিজ্য এবং 1-এ বৈদেশিক বাণিজ্য। দেখো এখানে অনেক প্রশ্ন যে দেওয়া আছে, কারণ হচ্ছে অথবা দিয়ে দিয়ে অনেক প্রশ্ন এখানে মেনশন করা আছে, কিন্তু এটা অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে সেটাকে উল্লেখ করার জন্যই আমি অথবা দিয়ে দিয়ে উল্লেখ করেছি, কিন্তু মূলত এখানে প্রশ্ন কিন্তু শর্টই আছে, দাগ নাম্বার অনুযায়ী এখানে সেই নাম্বারে সেই কটাই প্রশ্ন।
দেখো যেটা বলছিলাম যে ভূমিদান ব্যবস্থার সেটাও কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে। মানে বাংলাদেশের ভূমিদান ব্যবস্থা বা অগ্রহার ব্যবস্থা। আদি মধ্যযুগের ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদান সম্পর্কে আলোচনা করে। তাহলে ভূমিদান সম্পর্কে 6 দাগের 3টি প্রশ্ন আছে, একটাই উত্তর। সাথে লেখো ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন ঘুরিয়ে 4 ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে দেখে নাও। আদি মধ্যযুগের ভারতে সামন্ততান্ত্রিক অর্থনীতি ও সমাজের প্রধান বৈশিষ্ট্য লেখো। অথবা আসতে পারে ভারতীয় সামন্ততান্ত্রিক অবস্থা কি। আদি মধ্যযুগের ভারতের সামন্ততান্ত্রিক অর্থনীতির প্রকৃতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। অথবা আসতে পারে আদি মধ্যযুগের ভারতের সামন্ততান্ত্রিক আর্থসামাজিক জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি। অথবা আসতে পারে ভারতের সামন্ততন্ত্রের উপর একটি প্রবন্ধ লেখো। টোটালটাই এই 7 দাগে মোট 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই 5টি প্রশ্নের কিন্তু একটাই উত্তর, একই উত্তর, একটাই প্রশ্ন এখানে ভারতের সামন্ততন্ত্র। এরপরে দেখো 8 দাগে, দেখো 8 দাগে একটা ডিরেক্ট কোশ্চেন আছে, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে আপনি কিভাবে চিহ্নিত করবেন। আদি মধ্যযুগের যে সংজ্ঞা সেটা নিয়েই কিন্তু এখানে প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে আদি মধ্যযুগের নামটি না থেকে অনেক সময় খ্রিস্টীয় 5ম থেকে ত্রয়োদশ শতকের কথা থাকতে পারে, তার মানেই হচ্ছে এই আদি মধ্যযুগ। 9 দেখো আদি মধ্যযুগের ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কটি লেখো। নগরায়ণ সম্পর্কে কিন্তু প্রশ্ন এখানে 3টি রাখা আছে, একটাই উত্তর, কিন্তু ঘুরিয়ে আরও 2 ভাবে আসতে পারে। দেখো আদি মধ্যযুগের পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিকদের মতামত লেখো। অথবা আসতে পারে আদি মধ্যযুগের উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে ব্রজ দুলাল চট্টোপাধ্যায় ও চম্পক লক্ষ্মীর মতামত আলোচনা করো। তাহলে 9 দাগে ভারতের নগরায়ণের উপরে কিন্তু এই প্রশ্নটি দেওয়া আছে। 10 দেখো রয়েছে ভারতের কৃষি উৎপাদনের উপরে দেওয়া আছে প্রশ্ন। এখানেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে 2 ভাবে আসতে পারে। মোট 3টি প্রশ্ন এখানে দেওয়া থাকলে উত্তর একটাই। আদি মধ্যযুগের ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন। অথবা আদি মধ্যযুগের ভারতে কৃষি উৎপাদনের পদ্ধতি আলোচনা করো। অথবা 5ম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে ভারতের কৃষি অর্থনীতির বিবর্তনের উপর একটি প্রবন্ধ লেখো। 3টি প্রশ্ন থাকলেও এর উত্তর কিন্তু একটাই হবে, ভারতের কৃষি উৎপাদন। 11 দাগের দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, 5ম শতকের পরবর্তীকালে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তীকালে, মানে এটা আদি মধ্যযুগ সময়ে ভারতে কৃষি বসতির বিস্তার ও সেচ প্রযুক্তির উন্নয়ন। কৃষি বসতির বিস্তার এবং সেচ প্রযুক্তির উন্নয়ন এগুলো কিন্তু আলাদা আলাদা করে 12তেও দিতে পারে, আবার টিকাতেও আসতে পারে। আপনি কি এক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করেন। এটা ঘুরিয়ে ভাবে আসতে পারে 5ম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে ভারতবর্ষের কৃষি সমাজের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তো এটা ছিল কৃষি সমাজের প্রশ্ন 11 দাগে। 10 দাগে ছিল কৃষি উৎপাদন, 9 দাগে ছিল নগরায়ণ এবং 7 দাগে ছিল সামন্ততন্ত্র। 12 দাগের প্রশ্ন দেখো বণিক গোষ্ঠী। আদি মধ্যযুগের ভারতের বণিক গোষ্ঠী সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন। অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মধ্যযুগে বাণিজ্যের গিল্ডগুলির অবদান কী ছিল। একই উত্তর, বণিক গোষ্ঠীরাই গিল্ড তৈরি করেছিল, সেই গিল্ড। এবং শেষ প্রশ্ন লিপিমালার উপর ভিত্তি করে আদি মধ্যযুগের ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে লেখো। এখানে 13টাই প্রশ্ন দেওয়া আছে এবং একটা প্রশ্ন অথবা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কতভাবে আসতে পারে সেগুলো মেনশন করা আছে, কিন্তু এখানে কোশ্চেনের নাম্বার কিন্তু 13। গ্রুপ বিতে দেখো যেখানে 12 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 36 নাম্বার। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে সেটি হচ্ছে, প্রথম প্রশ্ন ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বীর মতামত। ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে DN ঝার মতামত। 1 আর 2 দুটি প্রশ্ন আছে, ডিডি কোশাম্বী, DN ঝা। তোমরা যখন ভারতের সামন্ততন্ত্রের বিতর্কের উপর 18 নম্বরের প্রশ্ন করবে তার ভিতরেই কিন্তু ডিডি কোশাম্বীর মতামত, DN ঝার মতামত ওখানে রয়েছে। আসলে এখানে প্রশ্নের নাম্বারটা বড় বিষয় নয়, প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে কীভাবে আসতে পারে সেগুলোকেই উল্লেখ করার জন্যই এই সাজেশনে এইভাবে আমি মেনশন করেছি। অনেক প্রশ্ন 18 প্রশ্ন 18তেও রয়েছে, আবার সেই প্রশ্ন কিন্তু 12তে বা 7তেও রয়েছে। তাই এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু সাজেশনের পরিধি খুব একটা বড় নয়। 3 দাগে রয়েছে বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। অথবা দিয়ে এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বাংলার অর্থনীতির উপর অগ্রহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করো। 4 আছে আদি মধ্যযুগে বাংলার ব্যবসা ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আপনি কি জানেন। এটা 7তেও আসতে পারে এই মুদ্রা ব্যবস্থা, বাংলার মুদ্রা ব্যবস্থা। 5 আদি মধ্যযুগে ভারতের বিভিন্ন অঞ্চলের মুদ্রা সম্পর্কে আপনার কি ধারণা। 6 রয়েছে দেখো আদি মধ্যযুগে ভারতের বণিক ও বাণিজ্য কেন্দ্র সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। অথবা ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগের বণিক গোষ্ঠী ও বাণিজ্য কেন্দ্রগুলি সম্পর্কে লেখো। একই উত্তর, 6 দাগে 2টি থাকলেও উত্তর একই। 7 দেখো আদি মধ্যযুগে ভারতের অর্থনীতিতে নগরের অবদান আলোচনা করুন। 8 রয়েছে বাহমনি রাজ্যের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 9 রয়েছে মৌর্য পরবর্তী যুগে ব্যবসা বাণিজ্যের প্রকৃতি আলোচনা করুন। আর 10 রয়েছে গুপ্ত পরবর্তী যুগে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি আলোচনা করুন। 9 মৌর্য পরবর্তী, 10 গুপ্ত পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্য।
11 দাগে ঢুকেছে দেখো, ভারতের সামন্ততন্ত্র এবং ইউরোপীয় সামন্ততন্ত্রের একটি তুলনামূলক আলোচনা করো। 12তে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতের প্রাচীন থেকে মধ্যযুগের রূপান্তর ব্যাখ্যা করো। এই যে আদি মধ্যযুগ কথাটির যে সংজ্ঞা, যেটা নিয়ে বিতর্ক আছে, 18 নম্বরের প্রশ্ন, সেখান থেকে কিন্তু এই পাঠটা আছে। তাহলে 18 আছে, আবার 12তে এখানে মেনশন করা আছে। 13তে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়ে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক লেখো। পশ্চিম এশিয়ার সাথে বাণিজ্য বলছে মানে ভারতের বৈদেশিক বাণিজ্য, যেটা একদম প্রথমেই এক দাগে 18 নম্বরে রয়েছে। সেই প্রশ্ন এখানে ঘুরিয়ে দেওয়া রয়েছে। 13টা প্রশ্ন থাকলেও কিন্তু এখানে দেখলে 10টার বেশি কিন্তু প্রশ্ন এখানে নেই। তো তোমরা এই 10টা প্রশ্ন ভালো করে যাবে। 10টা টপিকের থেকে 10টা প্রশ্ন। গ্রুপ সি দেখো, 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, একে আছে মধ্যযুগের ভারতের রাজসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লেখো। রাজসভার সংস্কৃতি। একটা কথা এখানে বলে রাখি, গ্রুপ সিতে এখানে প্রায় 20, 22টা 25টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা 2023-এর পরীক্ষা দেবে, কিন্তু তোমাদের 2022 সালের যে প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে 7 নম্বরের, যদি তোমরা পারো সেই 7-এর প্রশ্নগুলো এখান থেকে বাদ দিয়ে তোমরা বাকি প্রশ্নগুলো এখান থেকে করতে পারো। আমার কাছে 2022-এর প্রশ্নটি আমার কাছে নেই, দুঃখের বিষয়। এই জন্য আমি 2022-এর যে 7-এর প্রশ্ন কী কী পড়েছে সেটা কিন্তু আমি দেখতে পারিনি। আর 2022-এ 18 নম্বরের যে প্রশ্ন এসছে সেটা হয়তো এখানে তালিকাতে থাকলেও থাকতে পারে, কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ ওই 18-র প্রশ্নটা আবার 12তেও আসতে পারে। আবার 2022-এর 12 নম্বরে যে প্রশ্ন এসছে সেটা তোমাদের 18তে আসতে পারে। তাহলে 18 এবং 12 নম্বরের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে গ্রুপ সিতে যদি 7 নম্বরের প্রশ্ন, এখানে 22-25টা দেওয়া আছে, এর মধ্যে 2022 সালে যে প্রশ্নগুলো পড়ে গেছে 7 নম্বরের, তোমরা পারলে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করবে। তবে প্রথম দিক থেকে 15-20টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও, 2 দাগে রয়েছে আদি মধ্যযুগে ভারতের ভূমি ব্যবস্থা সম্পর্কে চর্চার জন্য তাম্র শাসনের গুরুত্ব আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা, কর ব্যবস্থার বর্ণনা দাও। ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের ভূমিকা কী ছিল? পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান কী ছিল? এই দেখো, পশ্চিম এশিয়ার বাণিজ্য একটু উপরেই দেখো, 12 নম্বরের শেষ প্রশ্ন, পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্য। তাহলে এখানে 18তেও 12তেও দেওয়া আছে, আবার এটা বৈদেশিক বাণিজ্য হিসেবে 18তেও দেওয়া আছে, আবার এখানে 7 নম্বর মানে 7 নম্বরের টিকাতেও কিন্তু এই 5 দাগে দেওয়া আছে। তাহলে একই প্রশ্ন 3 জায়গাতেও কিন্তু এখানে পারফর্ম করছে। তাই প্রশ্নের নাম্বার বেশি থাকলেও কিন্তু মূল প্রশ্ন এখানে খুব কমই আছে। 6 দেখো, দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে একটি টিকা লিখুন। নগরায়ণ সম্পর্কে উত্তর এবং দক্ষিণ ভারতের নগরায়ণের আগে 18তে পড়ছো, সেটাখানে থেকে শুধু দক্ষিণ ভারতের নগরায়ণ এখানে জানতে চেয়েছে। অথবা ঘুরিয়ে আসতে পারে দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে আর চম্পকলক্ষ্মীর মতামত। সাথে আদি মধ্যযুগে ভারতে অবনগরায়ণকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? অথবা আদি মধ্যযুগে ভারতের নগরায়ণের অবক্ষয়কে ডক্টর আর.এস. শর্মা কীভাবে ব্যাখ্যা করেছেন? 8 দেখো, ভারতের দ্বিতীয় নগরায়ণ, তার মানেই হচ্ছে আদি মধ্যযুগের নগরায়ণ। এটা বড়তেও করছো, আবার এখানেও কিন্তু উল্লেখ করে দিয়েছি। 9 দেখো, আদি মধ্যযুগের বিনিময় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। 10 রয়েছে আদি মধ্যযুগে বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা কি? এটা ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগে বাংলার কৃষি ও শিল্প ব্যবস্থা সম্পর্কে আপনি কি জানেন? 11তে দেখো, আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা, সামন্ততন্ত্রের সংজ্ঞা দাও। অথবা মানে এখানে 13তে আছে ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের ধারণা, ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে হরবংশ মুখিয়ার অবদান। ইরফান হাবিব, হরবংশ মুখিয়া, সামন্ততন্ত্রের সংজ্ঞা, ডিডি কোশাম্বীর বক্তব্য, এগুলো কিন্তু বড় প্রশ্নের ভিতরে থাকছে সামন্ততন্ত্রের বিতর্কের ভিতরে 18 নম্বরে। তার ভিতর থেকে আবার এগুলো টিকাতেও আসতে পারে। 15 আছে দেখো, MGS নারায়ণন এবং কেশবন ভেলুঘাট কীভাবে ভক্তিবাদের উত্থানকে আর্থসামাজিক রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। 16 আছে এশীয় উৎপাদন পদ্ধতি সম্পর্কে কার্ল মার্ক্সের মত কী ছিল। 17 আদি মধ্যযুগের সংজ্ঞা দিন। বা এখানে আরেকটা প্রশ্ন আছে দেখো, আদি মধ্যযুগে ভারতীয় অর্থনীতির উপর লিখিত 2টি গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই আদি মধ্যযুগের সংজ্ঞা দিন, এটাই ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগের ভারতের ধারণা সম্পর্কে BD চট্টোপাধ্যায়ের যুক্তি কী ছিল। 18তে আছে আদি মধ্যযুগের ভারতে কারিগরি শ্রেণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। 19 বেগার শ্রম ও আদি মধ্যযুগীয় ভারতীয় অর্থনীতির সম্পর্ক নিরূপণ করো। 20তে আছে আদি মধ্যযুগে কামরূপে ভূমিদান প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। চোল রাজাদের বাণিজ্য নীতি আলোচনা করুন। আদি মধ্যযুগে ভারতের নানাবিধ কৃষি উৎপাদন ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা কি? আদি মধ্যযুগে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? এবং সুলতানি আমলে গিয়াসউদ্দিন বলবানের ভূমিকা কী ছিল? এবং শেষ প্রশ্ন, দিল্লি সুলতানির অর্থনীতির উপর আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষার প্রভাব কী ছিল? এখানে গিয়াসউদ্দিন বলবান এবং আলাউদ্দিন খলজি দুটো দেওয়া আছে, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। তো এই ছিল তোমাদের 7 নম্বরের টিকার সাজেশন। তোমরা অনেকে বলছিলে যে তোমাদের গ্রুপ বিটার আচ্ছা সাজেশন
দিতে আমি গ্রুপ এ এবং গ্রুপ বি 8 পেপারের দুটোই কিন্তু সাজেশন এখানে দিয়ে দিয়েছি। তোমরা পারলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ছিল তোমাদের সাজেশন। এর ভিতর থেকে 100% তোমরা কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এগুলো শুধু একটু ভালো করে দেখে নিও। কোনো টপিক ধরে যখন প্রশ্ন করবে, ধরো সামন্ততন্ত্র, সামন্ততন্ত্রটা ভালো করে করবে, যেখান থেকে শর্ট প্রশ্ন মানে টিকা আসলেও লিখতে পারো, ভারতে আসলেও লিখতে পারো, বা সামন্ততন্ত্র থেকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন দিক না কেন সেটা যাতে তোমরা লিখতে পারো, তার জন্য কিন্তু আমরা সাজেশনটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি প্রশ্ন সম্পর্কে ভালো করে আইডিয়া তৈরি করবে। তা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আর তোমরা পারলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে রেখো এবং বন্ধুদের কাছে একটু পারলে লাইক শেয়ার করো।